সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজ যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি, ঘটনাটি ঘটেছে আমাদের এই দেশের ঐতিহ্যবাহী একটা স্থান আহসান মঞ্জিলে। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের একজন নিয়মিত শ্রোতা আল মারুফ। তিনি লিখেছেন, ঘটনাটি আহসান মঞ্জিলের একটা অভিশাপ বলতে পারেন। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। শ্রোতাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ নিয়মিত আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের ঘটনায়। বুড়িগঙ্গার তীর ঘেঁষে পুরান ঢাকার বুকের উপরে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। নবাব পরিবারের ঐশ্বর্য, স্থাপত্যের মহিমা আর ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে সে যেন এক গর্বিত রাজকন্যা। গায়ে গোলাপি রং, চোখে অনন্ত বিষণ্ণতা। এই রঙের নিচে চাপা পড়ে আছে অনেক অজানা সত্য। দিনের বেলায় হাজার পর্যটক আসে, ছবি তোলে, হাসে। তাদের পদধ্বনিতে চাপা পড়ে যায় শত বছরের পুরনো চাপা কান্না। কেউ ফিস ফিস করে কিছু বললেও কোলাহলে তা হারিয়ে যায়। কিন্তু রাত নামলে, যখন নদীর জলে চাঁদের আলো পড়ে, তখন এই প্রাসাদের উত্তর বারান্দায় যেন কেউ চুপ করে হাঁটে। সেই হেঁটে চলার শব্দে পুরনো কাঠ মচমচ করে না, কিন্তু এক অদ্ভুত নীরবতা যেন আরও প্রকট হয়। আর নদীর কাছে জলে তখনও এক মৃদু ঝাপটা শোনা যায়, যেন কেউ খুব ধীরে দুঃখ ভরে পা টিপে হাঁটছে। সেই শব্দে কোনো ঢেউ ওঠে না, কেবল বাতাস ভারী হয়ে আসে। বুড়িগঙ্গার বুকে যেন এক শীতল দীর্ঘশ্বাস খেলা করে যায়। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম নওশাদ রহমান। তিনি ইতিহাস গবেষক। আমি তার কাছ থেকেই ঘটনাটি শুনেছি, তাই তার মতো করেই উপস্থাপন করছি। আমার নাম নওশাদ রহমান, ইতিহাস গবেষক। থিসিস করছি ঢাকার রাজপ্রাসাদ ও তাদের অভ্যন্তরীণ কিংবদন্তি। আমার মূল লক্ষ্য আহসান মঞ্জিল। পুরনো রেকর্ডে বহুবার পড়েছি 1897 সালের ভূমিকম্পের সময় এই প্রাসাদের একাংশ ধসে পড়েছিল। নবাব পরিবারের বহু সদস্য আহত হয়েছিলেন। সেই ভূমিকম্প ইতিহাসের পাতায় লেখা আছে, কিন্তু তার চেয়েও গভীর কিছু জানতে চাইছিলাম আমি। কিন্তু আমার আগ্রহ ছিল অন্য জায়গায়। এক নারী দাসী, নাম নায়লা, যাকে নিয়ে একটা প্রচলিত লোককথা আছে। এই লোককথা কেবলই গুজব নাকি ট্র্যাজিক সত্যের প্রতিফলন, সেটাই ছিল আমার গবেষণার মূল বিষয়। সেবিকা নয়, সে ছিল এক বন্দিনী আত্মা। লোকমুখে শোনা যায় নায়লা ছিলেন নবাব আব্দুল গনির স্ত্রীর অন্যতম সেবিকা। সুন্দরী, শান্ত আর নিঃশব্দ মেয়ে। তার কাজ ছিল প্রাসাদের বাগানের ফুল তোলা আর নবাবজাদিদের স্নানের জল তৈরি করা। তাকে বাইরে যাওয়ার অনুমতি ছিল না, কারণ তার রূপ নাকি প্রাসাদকে অশুভ করত। মূলত নবাবের অন্দরমহলের কঠোর নিয়মের শিকার হয়েছিল সে। বাইরের পৃথিবীর আলো তার জন্য নিষিদ্ধ ছিল। কিন্তু একদিন কোনো এক অভিজাত ইংরেজ অতিথির দৃষ্টি তার উপর পড়ে। তারপর থেকে প্রাসাদের বাতাস যেন ভারী হয়ে উঠল। নায়লার হাসি নিভে গেল। তার চোখে ছিল না বলা এক আতঙ্ক। গুজব ছড়ালো সে নাকি গোপনে নদীর ঘাটে গিয়ে কাঁদে,
আর কারো নাম ধরে ডাকে, কিন্তু ভয়ে কেউ তার কাছে যেত না। নবাব পরিবারের সম্মান রক্ষার্থে সকলে এই বিষয়টিকে এড়িয়ে যেত, কিন্তু প্রাচীরের কান্নার শব্দ চাপা থাকেনি। 1897 সালের 12ই জুন এক ভয়াবহ ভূমিকম্পে ঢাকা কেঁপে ওঠে। সেই ধ্বংসের রাতে বলা হয় নদীর দিক থেকে এক নারীর তীব্র অস্বাভাবিক চিৎকার শোনা গিয়েছিল। চিৎকারটা মানুষের ছিল না, যেন কোনো পশুর আর্তনাদ। পরের দিন সকালে বাগানের বড় ফোয়ারায় ভেসে ওঠে এক দাসীর দেহ। শরীরে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু আসল কারণটা চাপা পড়ে যায়। গলায় পিতলের চেইন, চোখ খোলা, কিন্তু ঠোঁটে হালকা বিভীষিকাময় হাসি। মনে হচ্ছিল যেন সে কোনো এক চরম যন্ত্রণার পর মুক্তি পেয়েছে। নবাব পরিবার বিষয়টা চাপা দেয়। দ্রুত দেহটি সরানো হয়, ফোয়ারাটা বন্ধ করে দেয়া হয়, আর নদীর ঘাটের সিঁড়িতে এক অদ্ভুত লালচে দাগ দেখা যায়, যা কোনোভাবে মোছা যায়নি। যতবারই পরিষ্কার করা হোক, ভোরে আবার সেই দাগ দেখা যেত। জলের নিচেও সেই দাগ কখনো মুছে যায়নি, যেন রক্তের নীরব স্বাক্ষর, এক অব্যক্ত অভিশাপের চিহ্ন। এখনকার দিনের ঘটনা শুরু হয় এখান থেকেই। আমি ঠিক করেছিলাম প্রথাগত ইতিহাস নয়, আত্মার ইতিহাস খুঁজব। আমি রাতে অনুমতি নিয়ে প্রাসাদের ভেতরে ঢুকেছিলাম। ইতিহাস আর গল্পের সভ্যতা যাচাই করাই ছিল আমার উদ্দেশ্য। আমার মনে তখন উত্তেজনা এবং এক অজানা ভয়, দুইয়েরই মিশ্রণ। গার্ড রশিদ ভাই, যার পরিবার 3 পুরুষ ধরে এখানে কাজ করে, তিনি আমাকে বললেন, স্যার, যত গবেষণা করেন, কিন্তু বাগানের ফোয়ারার পাশে বেশিক্ষণ দাঁড়াবেন না। রাতে জল ওখানে নিজে থেকেই ওঠে। শব্দটা আসে নদীর দিক থেকে, কিন্তু জল ফোয়ারাতেই ওঠে। রশিদ ভাইয়ের চোখ দুটো ছিল শুকনো, অভিজ্ঞতার ভারে ভারী। আমি হাসলাম। রাতে কুয়াশা পড়ে, তাই হয়তো এমন হয়। রশিদ ভাই আবারও ঠান্ডা স্বরে বলল, কুয়াশা জল তো ওঠে না স্যার, কারণ নিঃশ্বাসে ওঠে। অনেকদিন জল না পেলে মানুষ যেমন হাঁপায়, সে জল চায় স্যার। ঘড়ির কাঁটা তখন রাত 12:45। অমাবস্যার তিথি। অমাবস্যার রাতে নাকি অশরীরীরা সবচেয়ে শক্তিশালী হয়। প্রাসাদের করিডোর নিস্তব্ধ, দেয়ালে পুরনো তেলের রঙের গন্ধ, দূরে বুড়িগঙ্গার জলের ঢেউয়ের মৃদু একটানা শব্দ। সে শব্দ যেন মনে হচ্ছিল দূর থেকে কেউ কাঁদছে। আমি আমার টর্চ চালিয়ে বাগানের দিকে গেলাম। আমার হৃদস্পন্দন বাড়তে শুরু করলো। মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু নিয়েছে, কিন্তু সাহস করে পেছনে তাকাতে পারলাম না। ফোয়ারার পাশে এসে দাঁড়াতেই শরীরটা হঠাৎ কেমন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। চারপাশের বাতাস যেন অন্য জগতের। শরীরের লোম দাঁড়িয়ে গেল। জল থেমে আছে, কিন্তু ভেতর থেকে হালকা বাবল উঠছে, যেন ফুটন্ত জলের মতো। শব্দ নেই, যেন জলের নিচে কিছু একটা জীবন্ত, কিন্তু নিঃশব্দে শ্বাস নিচ্ছে। আমি নিচে তাকিয়ে ক্যামেরা তুললাম। এটা প্রমাণ হিসেবে দরকার, যে কোনো মূল্যে ছবিটি তুলতে হবে। ফ্ল্যাশ জ্বলে উঠল। এক ঝলক আলোয় ফোয়ারার কালো জলটা যেন আরো রহস্যময় হয়ে গেল। তারপরেই জল নড়ল। কোনো বাতাস ছিল না, তবুও আমার পায়ের কাছ থেকে ঠান্ডা স্রোত যেন ভেতরে ঢুকে গেল। এক মুহূর্তে মনে হলো কেউ যেন জলের নিচ থেকে ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। শব্দহীন, কেবল বুদবুদ, যেন 100 বছরের তৃষ্ণা নিয়ে কেউ শ্বাস ফেলছে। আমি ভেবেছিলাম হয়তো বাতাসের খেলা, কিন্তু তখনই একটা জিনিস দেখলাম। জলের ভেতর একটা আঙুলের ছাপ ধীরে ধীরে উপরে উঠছে। সেটা ছিল অস্বাভাবিক লম্বা আর সরু আঙুল। ফেনার ভেতর এক নারীর হাতের ছায়া, লম্বা নখ, যেন জল ছুঁয়ে মুক্তি পেতে চাইছে। সেই হাত যেন আমাকে জলের গভীরে টেনে নিতে চাইছে। আমার বুকটা কেঁপে উঠল। টর্চটা আমার হাতে, আমার হাত কাঁপছিল, তবুও শক্ত করে ধরে রাখলাম। আমি পালাতে পারছিলাম না, যেন এক অদৃশ্য শক্তি আমাকে আটকে রেখেছে। ঠিক তখন আমার ঠিক পেছন থেকে একদম কানে ফিস ফিস করে কেউ বলল, স্যার, জল দিবেন না। আমি আতঙ্কে ঘুরে তাকালাম।
আমার গলা শুকিয়ে কাঠ। একটা লালচে শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে, মুখটা আধো আলোয় ঢাকা। তার শাড়ি ভেজা, জল চুইয়ে পড়ছে, কিন্তু পায়ের নিচে কোনো ছায়া নেই। চাঁদের আলো তার শরীর ভেদ করে মাটিতে পড়েছিল, যেন সে এই জগতের কেউ নয়। আমি ঠোঁট শুকিয়ে বললাম, কে কে আপনি? আমার স্বর আমার কানে অচেনা লাগছিল। সে ধীরে ধীরে হাসলো। সেই হাসিটা ঠোঁটে, কিন্তু চোখে পৌঁছায়নি। চোখ দুটো ছিল শূন্য, কিন্তু ভয়ঙ্কর এক আবহাওয়ান ছিল তাতে। আমি তো এখানেই আছি স্যার, প্রতিদিন ফুল তুলতে আসি। তার কথায় কোনো আবেগ ছিল না, যেন শত বছরের পুরনো রেকর্ড বাজছে। আমি এক পা পিছিয়ে এলাম। পেছনে ফোয়ারা। আমার সমস্ত জ্ঞান বুদ্ধি যেন হিম হয়ে গেছে। তার চোখে ছিল নদীর মতো গভীর কালো, গভীর জলের মতো ঠান্ডা। আমি স্পষ্ট অনুভব করলাম তার শরীরের শীতলতা। সে বলল, ওরা তো আমার জলটা বন্ধ করে দিয়েছে স্যার, আপনি কি দেবেন না? তার গলার স্বর এমন ছিল যেন নদী থেকে কেউ কথা বলছে, স্রোতের মতো ভারী আর করুণ। সেই করুণ স্বরের পেছনে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা। আমি কাঁপতে কাঁপতে টর্চটা ফেলে দিলাম। মুহূর্তে চারপাশ অন্ধকার। আমি চোখ বন্ধ করে কেবল পরিত্রাণের জন্য প্রার্থনা করছিলাম। শুধু জলের ওপর চাঁদের প্রতিফলন, আর সেই প্রতিফলনের ভেতর একটা মুখ, যেটা নাইলার। চোখ খোলা, ঠোঁটে সেই করুণ হাসি। সেই মুখ যেন জলের গভীরে টেনে নিয়ে গেল আমাকে। ভোরে যখন আমার জ্ঞান ফিরল, তখন মাটিতে নয়, আমি নদীর ঘাটের সিঁড়িতে পড়ে আছি। আমার শরীর অর্ধেক জলে ভেজা। আমার ভেতরের উষ্ণতা যেন কেউ শুষে নিয়েছে। চারপাশে পুলিশ, গার্ড, সাংবাদিক। আমি তখনও হতবিহ্বল। আর রশিদ ভাই বললেন, স্যার, আপনাকে নদীর ঘাট থেকে টেনে তোলা হয়েছে। আপনি জলে ছিলেন, কিসের যেন নাম ধরে বিড়বিড় করছিলেন। আমি সম্ভবত জল শব্দটি বারবার উচ্চারণ করছিলাম। আমি কিছু বলতে পারছিলাম না, গলা শুকনো। আমার ভেতরে ভয় আর তৃষ্ণা দুটোই তীব্র ছিল। শুধু হাতে একটা পুরনো পিতলের চেইন, যেটা কেউ আমার পকেটে যত্ন করে রেখে গেছে। সেই চেইন যা তিনি গলায় পরে ভেসেছিলেন। চেনটা আমার পকেটে তখনও বরফের মতো ঠান্ডা ছিল। সেদিনের পর আমি আর ওই প্রাসাদে যাইনি। আমার গবেষণার সমাপ্তি সেখানেই। তবুও মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে জানালার বাইরে বুড়িগঙ্গার বাতাসে এক অদ্ভুত শব্দ পাই, জলটা দাও। তারপর জানালার কাছে ছোট্ট ফোঁটা ফোঁটা জমে জল, যেন কেউ ভেতর থেকে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। সেই নিঃশ্বাস আমার ঘরের উষ্ণতাকে এক মুহূর্তে কেড়ে নেয়। পরে শুনেছি রশিদ ভাই বলেছিল ফোয়ারাটা আবার চালু করা হয়েছে। এখন প্রতি রাতেই জল ওঠে। নবাবের আদেশ এখন আর কেউ অমান্য করে না। কিন্তু একবার আমি দিনের বেলায় দূর থেকে গিয়ে দেখি, ফোয়ারা শুকনো, দিনের আলোয় সব স্বাভাবিক, কিন্তু তার তলায় এক নারীর ছায়া লেপ্টে আছে। চুল লম্বা, চোখ খোলা, আর ঠোঁটে সেই একই হাসি। সেই হাসি যেন বলছে, আমি মুক্তি পাইনি, কেবল শান্ত হয়েছি। থিসিসের শেষ পাতায় আমি লিখেছি, আহসান মঞ্জিল শুধু স্থাপত্য নয়, এটি একটি আত্মার বন্দিশালা। কিছু দাসী শুধু ইতিহাসে নয়, জলেও বন্দী হয়ে থাকে। তারা বেঁচে থাকে যতক্ষণ কেউ তাদের জন্য জল না ঢালে, ততক্ষণ তারা কেবল অপেক্ষা করে। রাতে এখনো বুড়িগঙ্গার জলে চাঁদ উঠলে নদীর দিকে তাকিয়ে থাকা কিছু মানুষ হালকা ফিসফিস শুনে, বলে, জলটা দাও। আর ঠিক তখনই নদীর বুকে এক ফোঁটা জলের বুদবুদ ভেসে ওঠে, যেন কেউ বহুদিন পর আবার প্রথম নিঃশ্বাস নিচ্ছে, যেন তৃষ্ণার্ত আত্মা একটু শান্তি পেল। আর সেই বুদবুদ মিলিয়ে গেল। বুড়িগঙ্গার জল আবারও ঠান্ডা, আবারও রহস্যময় মনে হয়। সেই রহস্যই আহসান মঞ্জিলকে আজও ঘিরে রাখে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এটাই ছিল আল মারুফের পাঠানো আহসান মঞ্জিলের ঘটনা। আপনার কি মনে হয়
এখনও আহসান মঞ্জিলে এরকম কিছু পাওয়া যায়? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা শুনছিলেন অলৌকিক সত্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।